ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.4 এই অধ্যায়টা কষে দেখি। 1.4 প্রথম পার্টটা কিছুটা অংশ আমরা করে দিয়েছি। 1 থেকে 3 পর্যন্ত আমরা করে দিয়েছি, ঠিক আছে? 1 থেকে 3 পর্যন্ত সেই ভিডিওটা যারা দেখোনি দেখে নিও। আর এই ভিডিওর আই বাটনে বা ভিডিওর শেষে ওটা পেয়ে যাবে, বা প্লে লিস্ট আকারেও পেয়ে যাবে। ভিডিওর শেষে প্লে লিস্ট আকারেও পেয়ে যেতে পারো। প্লে লিস্টে যেসব ভিডিওগুলো আগে করে দিয়েছি সেগুলো একসঙ্গে ওটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? একসঙ্গে পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে। তোমরা যারা এই চ্যানেলটা ফলো করো বা যারা নতুন এসছো, যারা জানো না, যে প্লে লিস্ট আকারে কিন্তু আমি প্রথম সামেটিভ পের যেসব অঙ্কগুলো মানে যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা পরপর দিয়ে যাচ্ছি। ওই প্লেলিস্টে যারা দেখোনি আগের ভিডিও, ওই প্লেলিস্টের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? দেখো, তাহলে আজকে আমরা শুরু করব কোথা থেকে, সেটা হলো 3-4 থেকে, ঠিক আছে? 3-4 থেকে আমরা শুরু করব। কি বলেছে দেখো, চারটা বলেছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, তাহলে কি বলেছে চলো একটু বুঝে নেওয়া যাক। দেখো, যেটা বলতে চেয়েছে প্রশ্নতে বলেছে একটা বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত বলে নিই, এটা বার করতে হবে। তাহলে আমি যদি বর্গক্ষেত্রাকার, তো আমি জানি প্রতিটি বাহুর, আমরা জানি কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি যদি এক্স সেমি ধরি, এটা কত আছে এখানে মিটার, তাহলে এক্স মিটার যদি আমরা ধরে নিই, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স মিটার হবে। তাহলে আয়তক্ষেত্র যেটা বলেছে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে বলেছে, বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, তাহলে এর দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 5। আর এর প্রস্থ কী বলেছে, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম, মানে 1 থেকে 3 মিটার কম, মানে এক্স মাইনাস 3, এটা হবে এক্স মাইনাস 3 কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের। এবার বলছে ক্ষেত্রফল, এর যা ক্ষেত্রফল কী হবে, তাহলে ক্ষেত্রফল এক্স প্লাস 5 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা ইন্টু এক্স মাইনাস 3, এটা ওর ক্ষেত্রফল। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, এক্স স্কোয়ার। এর ক্ষেত্রফলের বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম, দ্বিগুণ। তাহলে এটা ক্ষেত্রফল সমান কত, এর দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম, মানে 78 বিয়োগ। এইটাই হচ্ছে শর্তানুসারে এটাই বলবে, এটাই। এই হচ্ছে সমীকরণটা তৈরি হয়ে গেল। এখান থেকে আমাকে এক্সের মানটা বার করতে হবে, বোঝা গেল? তাহলে কী ধরতে হবে, প্রথমে ধরে নেবে, বলবে ছবি এরকম আঁকতে হবে না, ধরে নেবে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে লিখবে প্রথম শর্তানুসারে বা শুধু শর্তানুসারে লিখবে যে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5 এবং প্রস্থ হবে এক্স মাইনাস 3 মিটার। তাহলে অথবা আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল হবে এত এবং বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। এটা হয়ে গেল। এবার লিখবে শর্তানুসারে এটাই, বুঝে গেলাম? তারপরে শর্তানুসারে এটাই। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে গেছি। এবার এখান থেকে এক্সের মানটা আমরা বার করব। দেখো, 2x স্কোয়ার মাইনাস 78 তো থাকলো, এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x, মানে প্লাস 2x হয়ে যাবে, মাইনাস 15। এবারে তাহলে এক্স স্কোয়ারটা এপারে সবগুলো এপারে নিয়ে চলে আসো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস এখানে, কিন্তু এখানে মাইনাস থাকবে, মানে 78 থেকে 15 বিয়োগ করলে কত হয়, এটা 3, 1, 6, 63। এটাই দেখো, 7, 9, 63 হয়। তাহলে এটাকে 7 আর 9, তার মানে 9x প্লাস 7x মাইনাস 63। তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা পাবো, যে ফ্যাক্টরটা পাবো আমরা কত, দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস 9 প্লাস 7 কমন নিলে এক্স মাইনাস 9
সমান 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস 9 কমন যাবে আর এক্স প্লাস 7 কমন যাবে সমান 0। তাহলে এখান থেকে এক্স সমান 9 আসবে আর -7, এগুলো করে নেবে, আমি আর করছি না। মানে হয় এক্স মাইনাস, না হয় এক্স প্লাস 7 সমান 0, এটা সমান, এটা আগের ভিডিওতে ওইভাবে বলে দিয়েছে সব বিস্তারিত, আর বলছি না। এবার তাহলে এক্স সমান তাহলে 9, এক্স সমান -7, আমি কোন মানটা নেবো? মাইনাস মানটা নেবো না, কারণ এক্সটা কি, এক্সটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, এভাবে লিখে দেবে, যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব কী হবে, যে এক্সের মানটা হবে 9। তো মানে এক্স মান -7 গ্রহণযোগ্য নয়, অতএব এক্স সমান 9। ঠিক আছে, তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত পাবো? অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হবে 9 সেমি। বোঝা গেল? এইভাবে লিখে নেবে। এবার 5 নম্বরে কী বলেছে? আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, তাহলে সারির সংখ্যা হিসাব করো। চলো বুঝে নেওয়া যাক। দেখো কী বলেছে, আয়তক্ষেত্রাকার জমিতে, আয়তক্ষেত্রাকার জমি, এই ধরো জমিটা, ঠিক আছে। এবারে এটা লম্ব হবে, এটা বেঁকে গেছে, যাই হোক, জমিতে লাগানোর জন্য 350টা চারা গাছ এনেছে। তা বলেছে 350টা, কি বলেছে যে প্রত্যেকটা সারির এইটা হলো সারি, এই একটা সারি, এই একটা সারি, এরকম প্রতিটা সারিতে, ঠিক আছে, প্রতিটা সারিতে চারা গাছ লাগানো হচ্ছে। সারির সংখ্যা কত সেটা আমরা জানি না, কতগুলো সারি বলে দেয় না, সেটা আমরা ধরে নিচ্ছি সারির সংখ্যা হচ্ছে এক্সটি, ঠিক আছে, আমরা ধরে নেব। তাহলে প্রতিটা সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগাচ্ছি, তো এক্সটি সারি, তাহলে গাছ লাগানো হচ্ছে কত? প্রতিটা সারিতে এক্স প্লাস 24টি করে, প্রত্যেকটা সারিতে, এটাতে এক্স প্লাস 24, এক্স প্লাস 24, ঠিক আছে। তাহলে কতগুলো গাছ লাগানো হবে? এক্সটি তো সারি, তা গাছ লাগানো হবে তাহলে এক্স, দেখো তাহলে 350টা তো চারা গাছ ছিল, ঠিক আছে, প্রত্যেক সারির সংখ্যা ধরে নিয়েছিলাম এক্সটি, আর প্রতিটা সারিতে লাগানো হচ্ছে বলেছে এক্স প্লাস মানে সারির সংখ্যা থেকে 24টি বেশি, তাহলে এক্স প্লাস 24টি, তাহলে এক্সটি সারিতে কতগুলো গাছ লাগানো হয়েছে? এতগুলো, এক্স ইন্টু এক্স প্লাস 24, আর পড়ে আছে বলেছে আরও 10টি পড়ে আছে, তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 24 তার সঙ্গে 10 করলে তো 350, মোস্ট 350টা আমার সারি ছিল, তাহলে এটাই হলো শর্তানুসারে, এটাই লিখব শর্তানুসারে, এইটাই হচ্ছে সেই সমীকরণটা। এখান থেকে তাহলে আমরা ধরে নেবো কি, প্রথমে ধরে নেবো যে ধরি সারির সংখ্যা এক্স, ঠিক আছে, সারির সংখ্যা এক্সটি, তারপর শর্তানুসারে এটাই লিখে দেবো। বোঝা গেল? এটাই। তাহলে এবার এখান থেকে আমরা সমাধান করব। দেখো এক্স স্কোয়ার প্লাস 24x, আর এটা এপারে চলে আসবে, তাহলে 340 সমান 0। 340কে ভাঙো, 340 দেখো 34 ইন্টু 10, 34কে ভাঙলে 2 ইন্টু 17, তার সঙ্গে 2 ইন্টু 5, আর 24 কী করে মিলাবে সেটা আমাকে করতে হবে, মানে যোগ বিয়োগ করলে 2 ইন্টু 17, দেখো 34 থেকে 10, হ্যাঁ এটা হয়ে যাবে, তো 34 থেকে 10 বিয়োগ করলে তো 24, ঠিক আছে, তাহলে এই তো পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 34 মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 34, তার মানে এখান থেকে কী আসবে? দেখো এখানে তাহলে আসবে এক্স প্লাস 34টা কমন গেলে পড়ে থাকছে এক্স মাইনাস 10 সমান 0, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখান থেকে আমরা কী পাবো? অতএব এক্স সমান পাবো -34 আর 10, লিখে যা লেখার উপরে লিখতে হয়, এটা সময় এটা আর বারবার বলছি না, তাহলে এটাই পাচ্ছি। তাহলে দেখো কোন মানটা নেবো? -34 তো নেবো না, সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব এক্স সমান -34 গ্রহণযোগ্য নয়, অতএব এক্স সমান 10, তার মানে অতএব সারির সংখ্যা হলো 10টি। বুঝা গেল? দেখো 6টা কী বলেছে, জোসেফ ও কুন্তল একটা কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে, মানে ওই 6 ঘন্টা সময়ে কয়টা জিনিস তৈরি করবে? ঠিক আছে, তৈরি করে। দেখো
এইটা আমরা কীভাবে তাহলে করব। এটা আমরা প্রথমে ধরে নেব কুন্তল, যেহেতু জোসেফ বলেছে কুন্তলের চেয়ে 5 মিনিট, একটা জিনিস তৈরি করতে 5 মিনিট কম সময় নেয়, তাহলে কুন্তলের চেয়ে, তাহলে কুন্তল কত সেটা আমাকে জানতে হবে। কুন্তল কত করছে একটা জিনিস তৈরি করতে সেটা আমরা ধরে নেব। তাহলে ধরে নেব কি, ধরি এটা আমরা ধরে নেব। তাহলে তাহলে অতএব, তাহলে লিখতে পারো, তাহলে জোসেফ ওই একটি জিনিস তৈরি করতে সময় নেয়। এটা এটা কিন্তু এইভাবে লিখবে না, আমি তোমাদের তাড়াতাড়ি করার জন্য এটা করছি, ঠিক আছে। তোমরা পুরো ভাষা এটা লিখবে কিন্তু, যেহেতু এটার নিচে এইটুকু লেখা আছে, নাহলে এরমভাবে দেওয়া কোনো মানে হয় না, ঠিক আছে। যেহেতু নিচে, যদি এটা নিচে না লেগে থাকতো তাহলে নিচে নিচে এটা এই চিহ্নটা দিতে পারতাম। যেহেতু নিচে এই সময় নেয় কথাটা লেখা আছে, সেই জন্য এইভাবে চিহ্ন দিতে পারি না, কিন্তু তোমাদের আমি মুখে বলে দিচ্ছি দিয়ে এইভাবে করে তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। এটাই, এটা মনে রাখো। সময় নেয় কত হবে তাহলে, x+5, না 5 মিনিট কম সময় না, তাহলে x থেকে 5 মিনিট কম, তাহলে x-5, 5 মিনিট কম সময় না, কুন্তল হচ্ছে 5 মিনিট কম, তাহলে x-5 মিনিট, এত মিনিট, ঠিক আছে। এইটা এবারে আমাদের বার করতে হবে 6 ঘন্টা করে কাজ করলে, 6 ঘন্টা করে জোসেফ কুন্তলের 6 ঘন্টা যদি কাজ করে, তাহলে জোসেফ কুন্তলের হচ্ছে 6টি জিনিস বেশি তৈরি করে। এবার বার করবো আমরা কি 6 ঘন্টায় কুন্তল কতটা কাজ করে আর 6 ঘন্টায় ও কতটা কাজ করে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, তাহলে লিখবো, এখানে লিখবো কি, তাহলে কুন্তল 1 মিনিটে কতটা কাজ করবে। কুন্তল দেখো x মিনিটে করে কটা জিনিস, একটা জিনিস, তাহলে 1 মিনিটে কটা করবে, তাহলে কুন্তল লিখবো 1 মিনিটে জিনিস তৈরি করে কত, 1/x, যেহেতু x মিনিটে অত, তাহলে 1 মিনিটে কত, 1/xt। x মিনিটে আমাদের করতে কি, x মিনিটে একটি, তাই তো, তাহলে 1 মিনিটে 1/xt হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা হলো কুন্তল 1 মিনিটে এত, এবং জোসেফ 1 মিনিটে জিনিস তৈরি করে কত হবে, 1/x-5 এতটি। এইটাই জোসেফ 1 মিনিটে কত করে আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের বার করতে হবে 6 ঘন্টা করে কত করছে, ঠিক আছে, 6 ঘন্টায়। এবার বার করবো কি, 1 মিনিটে পেয়ে গেলাম, ওইখানে আগে বার করে নিলে হয়ে যেত, যেহেতু আমরা করিনি। তাহলে লিখবো এবার কি, 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কত, তারপরে 6 ঘন্টায়, ঠিক আছে। 1 মিনিট, তারপর 60 মিনিটে কত, 1 মিনিটে কুন্তল কত করেছিল, কুন্তলের ক্ষেত্রে 1 মিনিটে কত ছিল, দেখো, এটা আর লিখছি না, 1/xt ছিল, তাই তো। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা, 1 ঘন্টা বা 60 মিনিট, 60 মিনিটে কত করবে, তাহলে 60/x এতটি, 1 ঘন্টায় এত, তাহলে 6 ঘন্টায় কত করবে, তাহলে 6 ঘন্টায়, এটা তো 1 ঘন্টায় এত করবে, তাহলে 6 ঘন্টায় কত করবে, তাহলে 6 × 60/x এতগুলো। ওই রকম কুন্তলের ক্ষেত্রে কত হবে, এই জোসেফের ক্ষেত্রে, জোসেফ তো 1 মিনিটে করেছিল, 1 মিনিটে ছিল 1/x-5, তাহলে 60 মিনিটে কত করবে, বা 1 ঘন্টায়, 1 ঘন্টায় সেটা কত করবে, তাহলে 60/x-5, আর 6 ঘন্টায় তাহলে কত, 6 দ্বিগুণ, ঠিক আছে, এটাই হবে। তাহলে এবার দেখো, এবার আমরা শর্তানুসারে, তাহলে 6 ঘন্টা, কুন্তল 6 ঘন্টায় কত করছে, এটা আমরা এখানে গুণ করে নিতে পারি, 6 × 36, 360/x, এটা 6 ঘন্টায় করছে কুন্তল, আর এটা 360/x-5, এইটা, ঠিক আছে। এতটি তোমার জিনিস তো তৈরি করছে 6 ঘন্টায়। এবারে শর্তানুসারে কী আসবে, দেখো, বলেছে 6 ঘন্টা যদি কাজ করে, তাহলে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করবে। জোসেফ যে যতগুলো জিনিস তৈরি করেছে, এইটা তাহলে এর থেকে বেশি, তাই তো। তাহলে এটা মাইনাস এটা করলে তাহলে সেটা সমান 6টাই তো বেশি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে লিখবো, তাহলে কি, 360/x-5 মাইনাস 360/x সমান 6, মানে এটা তো জোসেফ করেছে, এটা এর থেকে 6টা বেশি, তাই তো, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে 6 হবে। এবার আমরা কি এটা সমাধান করব, দেখো,
360টা কমন নিলে পড়ে থাকছে 1/x-5 মাইনাস 1/x 6, 1/x-5 মাইনাস 1/x সমান 6/360। তাহলে x প্লাস 5/x ইন্টু x মাইনাস 5, 6×36 মানে 1/60। ঠিক আছে, এবারে কি আসবে? উপরে দেখো এটা কেটে যাবে, গিয়ে এটা 5 নিচে আসবে x² মাইনাস 5x সমান 1/60। এটা কাটছি না, কারণ হচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে কুন্তল কত করেছিল, কতগুলো সেটা আমাদের দরকার। কুন্তল এই এতগুলো জিনিস তৈরি করেছিল 6 ঘন্টায়, ওটাই আমাদের লাগবে। দেখো এখান থেকে এক্সের মানটা আমাদের বার করতে হবে। তাহলে x² মাইনাস 5x সমান 5×6 = 300, 5x মাইনাস 300। এবার দেখো 300কে আমরা যদি ভাঙি, তার মানে 3 ইন্টু 100, 100 মানে হচ্ছে তোমার 3 ইন্টু 100কে আবার ভাঙলে 4 ইন্টু 25, 4×5 = 100, আবার 3 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, এবারে দেখো আমাদের এমন নিতে হবে যাতে আমার এটা হয়ে যাচ্ছে 5 হয়। দেখো 4 আর 5, 4 5 20, 3 5 15, 20 আর 15 নিলে হয়ে যাবে 300। তাহলে x² মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300। ঠিক আছে, এখান থেকে x কমন নিলে x মাইনাস 20, 15 কমন নিলে x মাইনাস 20 সমান 0। তার মানে আসছে x মাইনাস 20 কমন নিলে এবার x প্লাস 15 সমান 0, এটা আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, দেখো x এর মান, এখান থেকে x সমান দুটো মান আসবে, x সমান একটা 20 আসবে, একটা আসবে -15। কোন মানটা নেবো? -15 তো নিতে পারবো না, কেন এক্সটা কী ধরেছি, আমাদের এক্সটা ছিল সময় তো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্সটা হচ্ছে 20, তাহলে মানটা তাহলে কত হলো? তাহলে 6 ঘন্টায় কুন্তল কতগুলো কাজ আয় করেছিল বার করে দিয়েছিলাম, এটা 360/x, তার মানে 360/20 2 18, তার মানে 18টি। এটাই হলো উত্তর। বোঝা গেল? 6 ঘন্টায় বলেছে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে, মানে কুন্তল ওই সময়ে মানে ওই 6 ঘন্টায় 18টা জিনিস তৈরি করবে। ঠিক আছে, এটাই হলো উত্তর। লিখবে কুন্তল ওই সময়ে, ব্যাকে লিখবে 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করে। দেখো 7 দাগে কী বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে 5 ঘন্টায় গেছে, মোট 5 ঘন্টায় গেছে, স্রোতের অনুকূলে 15 কিমি গেছে আর স্রোতের প্রতিকূলে গেছে 22 কিমি। তাহলে স্রোতের বেগ কত হবে বার করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নেব স্রোতের বেগ। তাহলে ধরি স্রোতের বেগ x কিমি/ঘন্টা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিমি/ঘন্টা। তাহলে অতএব স্রোতের অনুকূলে মানে হচ্ছে, দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? নৌকার গতিবেগ তো দেওয়া আছে 8 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে মানে যেদিকে নৌকা যাচ্ছে সেই দিকেই হচ্ছে স্রোতের বেগটা। তাহলে কি যোগ হয়ে যাবে, নৌকার বেগের সঙ্গে নৌকার বেগটা বেড়ে যাবে। তাহলে কতটা বাড়বে? 8 প্লাস x এত কিমি/ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রতিকূলে নৌকার বেগ কত হবে? দেখো কমে যাবে, নৌকার বেগ ছিল 8, তার থেকে স্রোত আসছে, তার এই দিকে যাচ্ছে নৌকাটা এই দিকে যাচ্ছে আর এই দিকতে বেগটা আসছে, এটা হলো প্রতিকূল। আর অনুকূল মানে নৌকা এই দিকে যাচ্ছিলো, বেগটাও সেই দিকে, সেই জন্য এটা যোগ হয়ে গিয়েছিলো। আর নৌকাটা এই দিকতে আসছে মানে এটা প্রতিকূল, তার মানে নৌকার বেগ 8, সেখান থেকে এক্সটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 8 মাইনাস এক্স হয়ে যাবে এত কিমি/ঘন্টা। ঠিক আছে, এত কিমি/ঘন্টা, এইটা আমরা বার করে নেবো। এবার আমরা কি বার করব? দেখো এবারে বলেছে স্রোতের অনুকূলে কতটা গিয়েছে, 15 কিমি গিয়েছে।
আর প্রতিকূলে গিয়েছে 22 কিমি। মোট সময় লেগেছে 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের স্রোতের অনুকূলে বেগটা কত? 8 + x কিমি। তার মানে স্রোতের অনুকূলে 8 + x কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে। যেতে সময় লাগে কত? 1 ঘন্টা, তাই তো? তাহলে 15 কিমি যেতে কত সময় লাগে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখো স্রোতের অনুকূলে 8 + x কিমি যেতে সময় লাগে তাহলে 1 ঘন্টা, এবং 1 কিমি যেতে এত, 15 কিমি যেতে আছে। এরকম প্রতিকূলে আমরা বার করব। স্রোতের প্রতিকূলে তখন এটা কি হয়ে যাবে? স্রোতের প্রতিকূলে তাহলে কত? 1/8 - এত, আর এটা হয়ে যাবে 15/8 - এত কিমি। ঠিক আছে, এইটাই অনুকূলে 8 প্লাস আর প্রতিকূলে 8 - এটাই হচ্ছে 15 কিমি যেতে এতটা সময় লেগেছে। মোট তাহলে কত বলেছে? বলেছে 5 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, ও আচ্ছা, স্রোতের প্রতিকূলে 15 কিমি যায়নি, প্রতিকূলে 22 কিমি গিয়েছে, তাহলে এটা 22 হবে। এটা ভুল হচ্ছে আমার, প্রতিকূলে এটা 22 কিমি। 22 কিমি, তার মানে এটা হবে 22/8 - x। তাহলে মোট সময় লেগেছে কত স্রোতের অনুকূল আর প্রতিকূলে মিলে? তাহলে লিখব শর্ত। দেখো এটাই হবে, স্রোতের প্রতিকূলে গিয়েছে এতটা, 22 কিমি যেতে এত সময় লেগেছে, আর অনুকূলে 15 কিমি যেতে এত সময় লেগেছে। মোট সময় তাহলে কত? 5 ঘন্টা বলেছে, তাহলে এইটাই শর্তানুসারে এটাই হয়ে গেল। এখান থেকে আমরা এক্সের মানটা বার করব। দেখো কীভাবে করব। 8 - x, 8 + x, তাহলে 22 × 8 + x, তাই তো, প্লাস 15 × 8 - x সমান 5। তাহলে উপরে গুণ করলে কত? দেখো 8 × 2 = 16, 8 × 2 = 16, 17, প্লাস 22x প্লাস 15, তাহলে 5 × 8 = 40, 8 × 8 = 4 × 12, মাইনাস 15x, বা এটা দেখো 8 × 8 = 64 মাইনাস x² সমান 5। তাহলে দেখো এটাই আসবে। এখান থেকে আমরা কি পাবো? কোনাগুনি গুণ করলে, তাই এটা দেখো 5 5 × 4 = 20, 5 × 6 = 30, 32, 5x² সমান 296 প্লাস 7x। আর 5x² ওগুলো সব উপায়নে চলে গেলে কত হবে? প্লাস 7x, এটা চলে গেলে মাইনাস হয়ে যাবে 320 থেকে 296 বিয়োগ দাও, তাহলে 4 2 মানে 24, মানে -24। এবারে দেখো এইটা আমাদের করতে হবে উৎপাদক বিশ্লেষণ। করে করতে পারি, বা তোমরা সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করেও করতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে দেখো 5 × 24 কত হচ্ছে? এটা 5 × 24 মানে 4 × 4 = 24, 4 × 6। তাহলে দেখো এখান থেকে 5 দোকানে এটা 10, এটা 2, 6 দোকানে 12, 6 দোকানে 12 যদি নিই, 10 12 নিলে হবে না। দেখো এটা 3 × 2 = 8, 8 3 = 15, 8 আর 15 নিলে হবে, 8 আর 15। তার মানে বেশি কোণে নিতে হবে, প্লাস আছে মানে 15 নিতে হবে। 5টা কমন নিলে কি থাকছে? 5x কমন নিলে এখানে থাকছে x, x + 3, আর মাইনাস এখানে 8টা কমন নিলে 8 কমন নিলে কী থাকছে দেখো? x + 3, -8 কমন, x + 3 0, তার মানে x + 3 হলে এটা হয়ে যাচ্ছে 5x - 8 সমান 0। ঠিক আছে, তার মানে অতএব x সমান কী আসছে দেখো? x সমান একটা -3 আসছে, আরটা হচ্ছে 8-এর 5। ঠিক আছে, 8-এর 5। তাহলে কোনটা নেবো? -3 তো নিতে পারবো না, যেহেতু গতিবেগ নিয়ে আসতে হতে পারে না, লিখবো 8-এর 5 মানে কত হচ্ছে? 5 × 5 = 3 = 8, মানে 1 পূর্ণ 3-এর 8, 3-এর 5, 1 পূর্ণ 3-এর 5, মানে এত কিমি/ঘন্টা। বুঝে গেল? এটাই হবে উত্তর। তার উত্তরটা কত হবে? স্রোতের গতিবেগটা হবে 1 পূর্ণ 3-এর 5 কিমি/ঘন্টা। এবার দেখো 8-এর দাগেরটা কী বলেছে, যে একটা সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। মানে সুপারফাস্ট ট্রেনটি তো
এক্সপ্রেস ট্রেনের থেকে 15 ঘন্টা, ঘন্টায় 15 কিমি বেশি যায়, সে 1 ঘন্টা আগে পৌঁছেছে। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল, ঠিক আছে, সেটা আমরা ধরে নেব। সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়। এক্সপ্রেস ট্রেনের যা গতিবেগ তার থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়, ঠিক আছে। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল সেটা আমাদের বার করতে হবে। এখানে আমরা কি ধরবো দেখে নাও। দেখো কি হবে, সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ আমরা ধরে নিলাম ঘন্টায় এক্স কিমি, মানে এক্স কিমি পার ঘন্টা, মানে হচ্ছে ঘন্টায় এক্স কিমি, ঠিক আছে। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে, বলেছে কি সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি, 15 ঘন্টায় 15 কিমি বেশি। তাহলে সুপারফাস্ট ট্রেনে যদি এক্স হয় তাহলে এক্সপ্রেস ট্রেনে ঘন্টায় 15 কিমি কম, তাই তো, সেই জন্য কত হবে এক্স মাইনাস 15 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 15 এক্স মাইনাস 15 কিমি, ঠিক আছে। এটাই হবে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ। এবারে পরের সূত্রটা কী বলেছে, তারা একই সঙ্গে একটা জায়গা থেকে একই সঙ্গে তারা যাত্রা শুরু করেছে, এক্সপ্রেস ট্রেন আর সুপারফাস্ট ট্রেন এই যাচ্ছে, এই জায়গা থেকে তারা শুরু করেছে, ঠিক আছে, একই জায়গাতে শুরু করেছে করে, বলেছি একই সঙ্গে একই স্টেশন থেকে যাত্রা শুরু করেছে করে 180 কিমি দূরে অন্য একটা স্টেশনে পৌঁছেছে। সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছেছে, মানে এটা যদি সুপারফাস্ট হয়, এটা এক্সপ্রেস হয়, এ 1 ঘন্টা আগে পৌঁছেছে আর এ 1 ঘন্টা পরে, ঠিক আছে, মানে এর তুলনায় এ 1 ঘন্টা আগে পৌঁছেছে, 1 ঘন্টা আগে। এ যদি 9টায় পৌঁছায়, এ পৌঁছেছে কত 8টায়, ঠিক আছে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। তাহলে আমাদের দেখতে হবে এ কতটা সময় গিয়েছে 180 কিমি, আর এ কত সময় 180 কিমি গিয়েছে, গিয়ে সেখান থেকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। কোনটা বিয়োগ করবো, কার সময়টা কম লেগেছে, এর সময়টা কম লেগেছে, এর সময়টা বেশি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবে, যা হবে সেটা সমান 1, ঠিক আছে, মানে তাদের ডিফারেন্স, সময়ের ডিফারেন্স তো 1 ঘন্টা, তাহলে যে বেশি সময় লেগেছে সেখান থেকে কম সময়টা বিয়োগ করলে সেটা হলো 1 ঘন্টা হবে, ঠিক আছে। তাহলে সেটাই আমরা দেখে নিই, বার করবো কত 180 কিমি যেতে কার কত সময় লেগেছে সেটা আমরা আগে বার করি। দেখো তাহলে এবার লিখবো, তাহলে সুপারফাস্ট ট্রেনটির এক্স কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 180 কিমি যেতে কত সময় লাগবে 180/x ঘন্টা। ওই রকমভাবে এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এক্স মাইনাস 15 কিমি যেতে সময় লাগে কত 1 ঘন্টা, এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে আমরা এটাকে লিখছি এক্স মাইনাস 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে 180 কিমি যেতে কত সময় লাগবে 180/x মাইনাস 15, এত ঘন্টা। আর এক্সপ্রেস ট্রেনের তো সময়টা বেশি লেগেছে, এর থেকে এর বেশি লেগেছে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে বিয়োগ হবে কত, এটা মাইনাস এটা সমান 1, তাহলে শর্তানুসারে কী লিখব, এটাই হবে তাহলে শর্তানুসারে, ঠিক আছে। এবার দেখো আমরা 180টা যদি আমরা কমন নিই, কমন নিতে পারি, এমনি গুণ করে দেওয়া হোক, দেখো কমন নেই করি তাহলে সহজ হবে আমাদের বিয়োগটা, 1/x মাইনাস 15, 1/x 1, তাহলে 180, এটা কত থাকবে এক্স মাইনাস এক্স প্লাস 15/x ইন্টু এক্স মাইনাস 15 সমান 1, উপরে এটা ব্র্যাকেট দাও, নিচে দেওয়ার দরকার নেই। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা আমাদের আসবে এক্স এক্স কেটে যাবে, তাহলে 180 ইন্টু 15 থাকবে, তাই তো 180 ইন্টু 15, 180 ইন্টু 15, আর এটা গুণ হবে, এটা একেবারে গুণ করে দিচ্ছে। আমি যদি উপরে এরমভাবে যদি লিখে নিই 180 ইন্টু 15 করলে কত হচ্ছে দেখো, এটা কত আসবে 2700 বাই নিচে এক্স স্কোয়ার মাইনাস 15x সমান 1, তাহলে এটাই আসবে। সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 সমান 0, ঠিক আছে। এবার দেখো 2700কে আমরা ভাঙবো, ভাঙলে কত আসবে 3, 9 আর 100, তাই তো, 3, 9, 5, 20। এবার দেখো 5, 9, 45 আর 3 × 60 করলে দেখো বিয়োগ করলে 15 আসবে। তাহলে আমরা নেবো কি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বেশিটা নেবো 60x প্লাস 45x মাইনাস 2700, এটা তোমরা সিদ্ধ আচার্যও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এক্স মাইনাস 60 আসবে প্লাস 45 কমন নিলে এক্স মাইনাস 60, তাহলে এক্স মাইনাস 60 এক্স প্লাস 45, আর এখান থেকে এক্সের মান দুটো আসছে, একটা 60 একটা মাইনাস 45, মাইনাসটা নেবো না যেহেতু গতিবেগ, এক্সটা কী ছিল গতিবেগ ছিল, তাহলে মাইনাসটা ঋণাত্মক বলবো, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে এক্স সমান 60।
তাহলে কত হবে তোমার সুপারফাস্ট ট্রেনটির গতিবেগটা কত হবে? তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগটা হবে 60 কিমি/ঘন্টা। মানে এখানে বলা হচ্ছে সুপারফাস্ট ট্রেনটি ঘন্টায় কত কিমি, তার গতিবেগ ঘন্টায় 60 কিমি। ঠিক আছে, এটাই লিখব। প্রশ্ন যেমন বলা দেওয়া থাকবে সেরকম লিখব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। দেখো 9টা কী আছে, রিহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। ঠিক আছে, মাছের দামটা কি, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। কারেন্ট চলে গেল তাই এরকম হলো। ঠিক আছে, আচ্ছা এবারে চালের দাম কি প্রতি কিগ্রা 40 টাকা কম, মানে মাছের দামের তুলনায়। রিহানা 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে। মোট পরিমাণ মাছ ও ডাল, মানে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকার চাল কেনার পরিমাণের সমান। তাহলে রিহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল সেটা আমরা তারা ধরে নেব কী দামে কিনেছিল, তারপরে আমরা হিসাব করব। ঠিক আছে, চলো দেখো, ধরে নিচ্ছি যে রিহানা প্রতি কিগ্রা মাছ কিনেছিল X টাকায়, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে? বলেছে ডালের দাম বলেছে প্রতি কিগ্রা 20 টাকা কম মাছের দামের তুলনায়, তাহলে X - 20 টাকা। আর চালের দাম বলেছে প্রতি কিগ্রা 40 টাকা কম, তাহলে প্রতি কিগ্রা চালের দাম হবে কত? X - 40 টাকা। ডালের মানে মাছের দামের থেকে এত টাকা করে কম। ঠিক আছে, তাহলে এইটা হলো ডালের দাম, এটা হলো মাছের দাম প্রতি কিগ্রা। এবার আমাদের বার করতে হবে, দেখো রেহানা 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে। তাহলে আমাদের সেইটা কতটা মাছ কতটা ডাল কিনেছে সেটা দেখতে হবে, এবং সেই টাকায় বলেছে 240 টাকায় সেই পরিমাণ মাছ ও ডাল 280 টাকায় চাল কিনেছে, চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে আমাদের বার করতে হবে 240 টাকার মাছের দাম টাকার যে মাছ সেটা কতটা মাছ কিনেছে, আর 240 টাকার ডাল কতটা কিনেছে, যে পরিমাণ হবে সেই পরিমাণ সেই পরিমাণটা 280 টাকা যে চাল কিনেছে সেই পরিমাণের সঙ্গে সমান বলছে। সেটা আপনার সমান করে দেবো। তাহলে চলো আগে দেখি 240 টাকার কতটা মাছ কেনা যায়। ঠিক আছে, দেখো এখানে X টাকায় কতটা মাছ কেনা যায়? 1 কিগ্রা। তাহলে 240 টাকায় কত হবে সেটা আমাদের বার করতে হবে। ওরকম X - 20 টাকায় ডাল কেনা যায় 1 কিগ্রা। তাহলে 240 ডাল তো কত? 240 টাকার ডাল, তাহলে 240 টাকা এরকম ডাল কতটা পাওয়া যায়। ঠিক আছে, সেটা আমাদের বার করব। তারপরে বার করব যে 280 টাকায় কতটা চাল পাওয়া যায়। ঠিক আছে, দেখো দেখো তাহলে লিখব মাছ পাওয়া যায় X টাকায় 1 কিগ্রা, তাহলে 240 টাকায় কত সেটা আমরা পেলাম। তারপর দেখো ডাল পাওয়া যায় কত মাছের জায়গায়, তারপর লিখব ডাল পাওয়া যায় X টাকায় কত পাওয়া যায়, X নয় X - 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা। ঠিক আছে, এটা ডালের ক্ষেত্রে ডাল পাওয়া যায় X - 20 টাকায় 1 কিগ্রা। তাহলে 240 টাকায় কতটা পাওয়া যায়? 240/X - 20 এত কিগ্রা, এটা হলো। এবারে চালের ক্ষেত্রে চাল দেখো X - 40 টাকায় পাওয়া যায় কত? 1 কিগ্রা। তাহলে 280 টাকায় কত পাবে? 280/X - 40। ঠিক আছে, এত কিগ্রা। এবার সেটা কী বলেছে দেখো, 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেলো, তাহলে কতটা মাছ ও ডাল পেয়েছে? এত কিগ্রা প্লাস এত কিগ্রা, সেটা এই 280 টাকার চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে সেটা হচ্ছে এতটা। তাহলে শর্তানুসারে কী লিখব? দেখো শর্তানুসারে এটাই হবে, শর্তানুসারে এটাই। ঠিক আছে, এই মাছ ও ডাল যে পরিমাণ সেটা তো চালের পরিমাণের সঙ্গে সমান বলেছে, চালের পরিমাণটা তো এত। তাহলে শর্তানুসারে এখান থেকে আমাদের মানটা বার করতে 240টা কমন নিচ্ছি, নিলে কী আসছে দেখো, 1/X + 1/X - 20, 280/X - 40, 1/X + 1/X - 20 সমান এখানে 280, আর নিচে X - 40/280 হবে, 240, এটা এবারে চলে আসবে, করে নিচ্ছি। তাহলে এখানে X - 20 + X, দেখো X - 20 + X, ঠিক আছে, বাই X × X - 20, এটা সমান দেখো এখানে যদি কাটাকাটি করে কেটে যাবে, 4 দেখলে 4 × 7 = 7, আর 4 6 নিচে হবে 6, তাহলে X - 40 × 6 থাকছে। ঠিক আছে, এটা আসবে।
দেখো এটাই পাবো আমরা। তাহলে কি পাচ্ছি দেখো, এটা গুণ করে দেবো। এক্স মাইনাস 10 7x² মাইনাস 4×14 140x, এটা গুণ করলে কি আসছে দেখো, 6×12x 2 24×48 48x বার x² হবে, এটা 12x², এটা 48 এত, আর তার সঙ্গে এটা গুণ মাইনাস 6×12 120x, তারপর প্লাস 48 দুটো শূন্য, 2 এটা 2 শূন্য, 24×48 এটা হলো। তার মানে এবারে দেখো, যেহেতু এটা ছোটো তাই এটাকে উপায় নিয়ে যাচ্ছি, সবগুলোকে নিয়ে গেলে 7 5 12 5x² হবে। এটা উপরে চলে গেলে দেখো 140, এখানে 120 আছে, তেমন কেটে গেলে কত হচ্ছে, এটা 20, এখানে প্লাস 20 আছে, প্লাস 20 হবে। আর 440 80 থেকে 20 বিয়োগ দিলে 460 মাইনাস 460 হবে 60x, আর যা পড়ে থাকছে এইটা প্লাস 4 সমান 0। এবার দেখো 5 কমন যাবে, 5 দিয়ে ভাগ করে দিলে প্রতিটা টার্মকে, তাহলে এটা হচ্ছে x² হবে, এটা হচ্ছে দেখো 5 লং 45 5 2 10 x, এটা 5 লং 45 3 5 30 0, এটাই ঠিক আছে। এটা আসবে, এটা লিখবে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে, পাশে লিখে দেবে। এবার দেখো 960কে আমাদের ভাঙতে হবে। তোমরা দেখো এটা ভেঙে দেখবে 80 আর 12 গুণ করলে 80 গুণ করে 960 হবে, আর এটা যোগ করলে দেখো 92 আসবে। তার মানে এটা আসবে তোমাদের দুটো, এটা এক্স মাইনাস 80 আর একটা এক্স মাইনাস 12, দুটো সমীকরণ আসবে, ঠিক আছে। এখান থেকে দেখো দুটো মান পাবো আমরা এক্সের। কী মান পাচ্ছি, এক্সের দুটো মান পাচ্ছি দেখো আমরা, এক্স সমান 80 আর এক্স সমান 12। কোন মানটা আমরা নেব, দেখো কোন মানটা নেব, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে চুজ করতে হবে কোন মানটা আমরা নেব। কীভাবে চুজ করবে দেখো, ভালো করে খেয়াল করো। প্রতি গ্রাম মাছের দাম কত ছিল বলো তো, x টাকা ছিল, তাই তো, এক্স তো ধরে নিচ্ছিলাম, ওটা ছিল মাছের দাম। আর চালের দাম কত ছিল, x মাইনাস 40, তাহলে নিশ্চয়ই এক্সটা 40-এর থেকে বেশি হতে হবে, তাই তো। মানে ডালের দাম তো ওর থেকে কম, 40 টাকা কম ছিল, এক্সের থেকে 40 টাকা কম, আর ডালের দাম ছিল 20 টাকা কম, আর চালের দাম 40 টাকা কম। তাহলে এক্সের মানটা এমন হতে হবে যেটা 40-এর থেকে বড় হতে হবে, তবে হবে। 20 থেকে বড় হলে হবে না, 20 থেকে বড় 22-23 হলে তা হবে না, সেই 40-এর থেকে বড় হতে হবে। কিন্তু দেখো এখানে এক্সের মান 12, এই মানটা হতে পারে না। তাহলে লিখব, যেহেতু প্রতি গ্রাম মাছের দাম লিখতে হবে, যেহেতু প্রতি গ্রাম মাছের দাম 40 টাকার বেশি হতে হবে, তাই x সমান 12 গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, বোঝা গেল। এটা লিখব, গ্রহণযোগ্য নয়। অতএব রিহানা প্রতি গ্রাম মাছ কিনেছিল কত, 80 টাকায়, x সমান গ্রহণযোগ্য, x সমান 80টা গ্রহণযোগ্য, অতএব প্রতি মাছ কিনেছিল 80 টাকায়, বোঝা গেল। এইটা দেখে বুঝতে হবে সব থেকে বড় কত হবে, ঠিক আছে। তাহলে এইটা 12টা গ্রহণযোগ্য হবে না, তাই উত্তর। বুঝতে পেরেছ? এই ছিল তোমাদের অঙ্কগুলো। এই যে কোষে দেখি 1.4-এর সবগুলো আমাদের করে ফেললাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাদের প্রয়োজন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।